প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আসলে যারা ক্লাস 9 এবং ক্লাস 10 আছে তাদের জন্য একটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসছি। তো এই ক্লাস 9 এর মধ্যে গ্রুপ সাবজেক্টের মধ্যে ক্লাস 9 গ্রুপ সাবজেক্টের মধ্যে কি তিনটা গ্রুপ, একটা মানবিক, একটা এই ব্যবসায় শিক্ষা এবং সায়েন্স। তো আসলে আমি আজকে ব্যবসায় শিক্ষার এই অ্যাকাউন্টিং বিষয়, হিসাব বিজ্ঞানের উপর একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এই আমরা জানি সকলে এই হিসাব বিজ্ঞানের মধ্যে হিসাব বিজ্ঞানের প্রাণ বলা হয় জাবেদাকে। জাবেদা ছাড়া তুমি অন্য কোনো বিষয়, অন্য কোনো এই অধ্যায়গুলো কিন্তু করা অসম্ভব। তো এখন জাবেদা কি আগে বুঝতে হবে। এই জাবেদা হচ্ছে, আমি প্রাথমিকভাবে বললাম, জাবেদা হচ্ছে কোন একটি লেনদেন সংগঠিত হওয়ার পর অথবা কোন একটি লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে সর্বপ্রথম ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করে যে বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয় ওটাকে জাবেদা বলা হয়। তাহলে জাবেদাকে অ্যাকাউন্টিং এর প্রাণ বলা হয়। কেন? প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে কিন্তু জাবেদার উপস্থিতি রয়েছে। যে ছাত্র বা ছাত্রী জাবেদার মধ্যে বেসিক নলেজ থাকবে না, সে কিন্তু অন্য বিষয়গুলো করা তার পক্ষে অসম্ভব হয়ে যাবে প্রায়। তো আজকে জাবেদার আমি ধারাবাহিক কতগুলো ক্লাস দিব। তোমরা যারা ক্লাস 9 এবং ক্লাস 10 আছো, তোমরা আবার এই আইডির মধ্যে ঢুকে প্রতিদিন যদি ক্লাসগুলো দেখো, আশা করছি তোমাদের জাবেদার মধ্যে একটি ভালো একটি এক্সপেরিয়েন্স, ভালো একটি কি হবে, এই তোমাদের ধারণা হবে। আচ্ছা, আমি এখানে নিলাম কি জাবেদার মৌলিক বিষয়সমূহ। জাবেদার মৌলিক বিষয় সমূহ 1 নম্বরের মধ্যে কি লিখেছি, জাবেদার মধ্যে দুটি পক্ষ থাকে। এক পক্ষকে বলা হয় ডেবিট, অন্য পক্ষকে বলা হয় কি ক্রেডিট। এক পক্ষ সুবিধা দেয় এবং অন্য পক্ষ সুবিধা গ্রহণ করে বা পায়। যে পক্ষ সুবিধা পায় তাকে ডেটর বলা হয়, ডি আর মানে ডেটর বা ডেবিট, এবং যে পক্ষ সুবিধা দেয় তাকে সি আর মানে ক্রেডিট বলা হয় বা ক্রেডিটর। তারপর জাবেদার মধ্যে মোট ঘরের সংখ্যা কয়টি? 5টি। জাবেদার মধ্যে কয়টি ঘর থাকবে? 5টি। প্রথম নম্বর ঘর হচ্ছে তারিখ, এরপর হচ্ছে কি বিবরণ, এরপর হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, তারপর ডেবিট টাকা, তারপর কি ক্রেডিট টাকা। তারপর নগদে টাকা আসলে, মানে প্রতিষ্ঠানের মধ্যে নগদে টাকা আসলে ডেবিট, নগদ থেকে টাকা চলে গেলে কি হবে? ক্রেডিট হবে। তারপর আমরা ব্যবসা পরিচালনা করতে গিয়ে কিন্তু বাকি লেনদেন অনেক করে, বাকি এবং নগদে লেনদেন করে থাকি। তবে কোন লেনদেন নগদে হয়েছে, কোন লেনদেন বাকিতে হয়েছে, সেই বিষয়টা আমরা কিভাবে বুঝবো? কোন লেনদেনে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আসলে, আবার বলতেছি, কোন লেনদেনে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আসলে অথবা উল্লেখ থাকলে ওই লেনদেনটি অবশ্যই বাকিতে হয়েছে বলে কি করা হয়? বিবেচনা করা হয়। আমি আবার বলতেছি, কোন একটা লেনদেন বা কোন একটা লেনদেনের মধ্যে কোন ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নাম আসলে ওই লেনদেন বাকিতে হয়েছে বলে কি করা হয়? সম্পন্ন করা হয়। বাকিতে পণ্য বিক্রয় করলে দেনাদার সৃষ্টি হয় এবং বাকিতে পণ্য ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয়। ধরেন আমি কারো কাছে বিক্রয় করেছি, হ্যাঁ, বাকিতে, তাহলে সে আমার দেনাদার। ধরেন আমি কারো কাছ থেকে কিনেছি বাকিতে, সে আমার পাওনাদার। ক্রয় সব সময় ডেবিট হবে। আমি আবার বলতেছি, ক্রয় সব সময় ডেবিট হবে, তবে কখনো কখনো ক্রয় কি হয়? ক্রেডিট হয়, এবং বিক্রয় সব সময় কি ক্রেডিট হয়। এই 3 কারণে ক্রয়কে আমরা ক্রেডিট করি। ও 3টি কারণ হচ্ছে কি, যে 3 কারণে ক্রয় কি হয়? সিআর হয়, তার মানে ক্রেডিট হয়। আগুনে পণ্য বিনষ্ট হলে, ধরেন আপনার একটা দোকান আছে, আপনি রাত্রে দোকান বন্ধ করে বাসায় আসছেন, রাত্রে আপনার কি দোকানে আগুন ধরেছে, তো আগুন ধরে আপনার 10-20 হাজার টাকার কি পণ্য পুড়ে গিয়েছে। তো আপনি যদি 1 লক্ষ টাকার পণ্য কিনে নিয়ে আসুন, কিনে নিয়ে আনেন দোকানে, ওখান থেকে 20,000 টাকার পণ্য যদি কি হয়ে যায়? পুড়ে যায়, তাহলে ক্রয় তো আর 1 লক্ষ টাকার ক্রয় করে আনলাম, ওখান থেকে 20,000 টাকা পণ্য পুড়ে গেছে, তাহলে আমার 1 লক্ষ টাকা ক্রয় নেই, ক্রয় কিন্তু কমে গেছে। সেজন্য আগুনে পণ্য বিনষ্ট হলে ক্রয়কে কি করতে হবে?
ক্রেডিট করতে হবে বিনামূল্যে পণ্য বিতরণ করলে। বিনামূল্যে পণ্য বিতরণ মানে কি, আমি একটা দোকান দিয়েছি, আমি যে দোকান দিয়েছি সেটা কিন্তু অনেক দিকে কিন্তু চারিদিকে মানুষ কিন্তু এখনো জানে না। তো আমি কি করলাম, বিজ্ঞাপনের উদ্দেশ্যে, আমার দোকানের প্রচারের উদ্দেশ্যে, প্রসারের উদ্দেশ্যে আমি একজন মানুষকে 2000 টাকার পণ্য এমনিতে দিয়ে দিলাম, ফ্রি, উইদাউট কস্ট। হ্যাঁ, ফ্রি আমি দিয়ে দিলাম, তাহলে এটাকে বলা হয় কি, বিজ্ঞাপন। তাহলে কাউকে যদি বিনামূল্যে পণ্য দিয়ে ফেলি তখন ক্রয়কে কিন্তু ক্রেডিট করতে হবে, কারণ পণ্য যেহেতু চলে গেছে ক্রেডিট করতে হবে। এরপর মালিক নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন করলে, ধরেন মালিকের বাসায় মেহমান আসছে, মালিক অন্য দোকান থেকে না নিয়ে নিজের দোকান থেকে 10,000 টাকার বা 5,000 টাকার পণ্য বাসা নিয়ে গেল, বাসা নিয়ে গেলে সেটা বুক করে ফেললো বা খেয়ে ফেললো, তাহলে তখন কিন্তু কি ক্রয় কমে গেছে। এই 3টি কারণে কি ক্রয়কে ক্রেডিট করতে হয়। আচ্ছা, এখন এই জাবেদার ঘরের বিবরণ। জাবেদার ঘরটা কিরকম হবে আমি কিন্তু এই এঁকেছি এখানে, আপনারা দেখেন। প্রথমে কিন্তু তারিখ, তারপর বিবরণ, তারপর খতিয়ান পৃষ্ঠা, তারপর ডেবিট টাকা, তারপর কি ক্রেডিট টাকা। উপরে এই পাশে লিখতে হয় ক্রেডিট, এই পাশে লিখতে হয় ডেবিট। এই হচ্ছে আমার জাবেদার ঘরের সংখ্যা। এখন আমি প্র্যাকটিক্যালি কিন্তু কি অঙ্ক করাবো, আমি আপনাদের একটু দেখাই। এই যে একটা আমি অঙ্ক লেনদেন করতেছি, এই রহিমের, দেখেন রহিমের কাছ থেকে পণ্য ক্রয়। একটা জিনিস খেয়াল করুন, রহিমের কাছ থেকে পণ্য ক্রয় হচ্ছে, রহিমের কাছ থেকে পণ্য ক্রয়। তাহলে রহিমের কাছ থেকে পণ্য কিনেছি, হ্যাঁ, কত হাজার টাকা, এখানে দিলাম 20,000 টাকা, এই 20,000 টাকা। রহিমের কাছ থেকে পণ্য ক্রয় কত হাজার টাকা, 20,000 টাকা। আমি কিছুক্ষণ আগে কিন্তু বেসিকে বলেছিলাম, কোন একটা লেনদেনের মধ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে ওই লেনদেন বাকিতে হয়েছে বলে কি করা হয়, বিবেচনা করা হয় বা ধরে নেওয়া হয়। এখন রহিমের কাছ থেকে পণ্য ক্রয়, ধরেন আমি রহিমের কাছ থেকে পণ্য কিনেছি, তাহলে এখানে কার কাছ থেকে কিনেছি, রহিমের কাছ থেকে কিনেছি। তাহলে আমার জাবেদা কি হবে, ক্রয় হিসাব ডেবিট। ক্রয় তো সবসময় ডেবিট হয়, এই যে আমি করতেছি, দেখেন এখানে এই ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব কি ডেবিট। তাহলে এখানে কার কাছ থেকে আমি পণ্য কিনেছি, এই যে রহিমের কাছ থেকে, ঠিক আছে। তাহলে আমি সুবিধা পেয়েছি, যেহেতু আমার কাছে পণ্য চলে আসছে, পণ্যগুলো কার কাছ থেকে আসছে, রহিমের কাছ থেকে আসছে, সেজন্য রহিম হিসাব কি, এই যে রহিম হিসাব কি ক্রেডিট। কত হাজার টাকা, 20,000 টাকা, এই 20, এই 20। তাহলে এবার প্রত্যেকটা লেনদেন লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট এবং রহিম হিসাব কি ক্রেডিট। এখন কেউ যদি বলে রহিম হিসাব লিখে, ধরো আমি রহিম হিসাব লিখে ব্র্যাকেটের মধ্যে কি লিখছি, পাওনাদার, কি লিখছি, পাওনাদার। তাহলে রহিম তো আমার পাওনাদার। আমি বলছিলাম কি, বাকিতে পণ্য ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয়, বাকিতে পণ্য বিক্রয় করলে দেনাদার সৃষ্টি হয়। তাহলে রহিম আমার কি পাওনাদার, সেজন্য রহিম হিসাব লিখে, অথবা আগে পাওনাদার হিসাব লিখে তারপর ব্র্যাকেটের মধ্যে রহিম হিসাব, যে কোনো একভাবে লেখা যায়, কোনো সমস্যা নাই। তাহলে রহিম হিসাব ডেবিট, পাওনাদার কি ক্রেডিট। এ হচ্ছে আমার একটা জাবেদা। আমি আপনাদের একটা জাবেদা দেখাচ্ছি। আচ্ছা, দেখেন ব্যাংকে একটি হিসাব খোলা হলো। এগুলো ভিডিও হচ্ছে, হ্যাঁ, আচ্ছা। 2, দেনাদারের কাছ থেকে পাওয়া গেল 3,000 টাকা। আচ্ছা, দেখেন ব্যাংকে একটি হিসাব খোলা হলো 5,000 টাকা, দেনাদারের কাছ থেকে পাওয়া গেল কত, 3,000 টাকা। আচ্ছা, ব্যাংকে একটি হিসাব খোলা হলো কত হাজার টাকা, 5,000 টাকা। আমি যদি ব্যবসা করি, কোন একজন ব্যক্তি যদি ব্যবসা করে, তাহলে তার সাথে অবশ্যই ব্যাংকে একটা কি থাকে, রিলেশন থাকে অ্যাকাউন্টের মাধ্যমে।
তো আমি আমার এই দোকানের জন্য ব্যাংকের মধ্যে একটা কি করলাম, হিসাব করলাম কত হাজার টাকা জমা দিয়ে, 5,000 টাকা জমা দিয়ে। তাহলে এখন বলুন তো এই 5,000 টাকা গুলো কার কাছে গেছে? নিশ্চয় ব্যাংকের কাছে গেছে। তো আমি বলছিলাম কি টাকা যার কাছে যায় কি সে ডেবিট, যেখান থেকে চলে যায় সে কি ক্রেডিট। তাহলে 5,000 টাকা একটি হিসাব করলাম হলো এই ব্যাংকের মধ্যে। তাহলে ব্যাংক হিসাব কি হয়েছে দেখেন, এখানে দেখতেছি ব্যাংক, ব্যাংক হিসাব ডেবিট, যেহেতু টাকাগুলো ব্যাংকের কাছে গেছে কত হাজার টাকা, 5,000 টাকা। এবং টাকাগুলো গেছে কোত্থেকে, আপনার নগদ থেকে চলে গেছে, এবং নগদ ক্যাশ বক্স থেকে চলে গেছে। তাহলে কি ব্যাংক হিসাব ডেবিট এবং কি নগদান হিসাব, নগদান হিসাব কি এই ঘর ছোট হওয়ার জন্য আমি হিসাব লিখতেছি না, নগদান কি ক্রেডিট কত হাজার টাকা, এই 5,000 টাকা। ঠিক আছে, এই যে এটা আমি কি করলাম ছেড়ে দিলাম। এখন আপনাকে যদি বলেন তার ব্যাখ্যা সহ, তাহলে এখানে কি ব্যাখ্যা দিতে হবে, যেহেতু কি নগদে যেহেতু কি ব্যাংকে একটি হিসাব খোলা হলো, এটা একটা ব্যাখ্যা দিতে হবে। আচ্ছা যাই হোক, দাদার কাছ থেকে পাওয়া গেল 3,000 টাকা। আমি দাদার কাছ থেকে 3,000 টাকা পেয়েছি। হ্যাঁ, আচ্ছা কেন 3,000 টাকা পেয়েছি? আমি নিশ্চয় আগে তার কাছে কি বাকিতে পণ্য বিক্রয় করেছি, সেই জন্য সে আমাকে টাকা দিচ্ছে। তাহলে দাদার কাছ থেকে পাওয়া গেল 3,000 টাকা। তাহলে 3,000 টাকা দাদার কাছ থেকে পাওয়া গেল মানে কি আপনার নগদের মধ্যে টাকা আসছে। তাহলে কি লিখতে হবে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, কি নগদ হিসাব ডেবিট, এদের নগদান হিসাব ডেবিট। এগুলো টাকাগুলো আসছে কার কাছ থেকে, দেনাদারের কাছ থেকে। তাহলে কি দেনাদার হিসাব কি ক্রেডিট কত হাজার টাকা, এই 3,000 টাকা, 3,000 টাকা। এখন এই যে আমি এই এখানে এই আপনার বেসিক আলোচনার পর 3 থেকে 4টা এই জাবেদা আপনাদের করেই দেখিয়েছি। তবে প্রথমে আমার কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু আমার দ্বিতীয় ক্লাস জাবেদার পর মিনিমাম 5টা ক্লাস দিব। তো আশা করি যারা এই বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনারা থাকেন, যেই ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা আমাদের এই ক্লাসটা ফলো করবেন, এবং এই ক্লাসটার উপর যদি আপনারা যদি ভালো করে ফলো করেন, আমার মনে হয় জাবেদার মধ্যে আপনার একটা ভালো একটা আইডিয়া হবে। তো আজকে এখানে আপনাদের এই জাবেদার বেসিক, জাবেদার মৌলিক বিষয়সমূহ, জাবেদার ঘর কিভাবে হয়, জাবেদাগুলো কিভাবে লিখতে হয়, এগুলো দেখালাম। এবং আগামী ক্লাসের মধ্যে কিন্তু আমি সরাসরি অঙ্ক করব। এবং আপনারা, আমি যেহেতু একটু এই আপনাদের জন্য এগুলো আমি খুব ইয়াভাবে এই কষ্ট করে একটু তুলে ধরতেছি, তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে এই আপনার ক্লাসটা একটু শেয়ার করে দেবেন, আপনারা দেখবেন, প্লাস আপনাদের বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করবেন। এবং এই রেগুলারলি ক্লাস পাওয়ার জন্য আমার এই ফেসবুক পেজ বা ফেসবুক আইডির সাথে আপনারা জয়েন থাকবেন এবং চোখ রাখবেন। এই বিশেষ করে যারা এই গ্রুপ বিষয় নিয়ে কমার্স, আমি একজন অ্যাকাউন্টিং এর ছাত্র, আমার মূল সাবজেক্ট অ্যাকাউন্টিং, আমি এমবিএ এবং মাস্টার্স এমবিএ এবং অনার্স উভয় ইয়াতে অ্যাকাউন্টিং। তো এখন রেগুলারলি আপনারা এই ক্লাসটা ফলো করবেন, এবং বিশেষ করে এই বিষয়গুলো প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস না থাকলে কিন্তু আপনি এটা কখনো কিন্তু সফল হবেন না। প্র্যাকটিস, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করার পর কিন্তু আপনাকে কি এই প্রত্যেকটা জাবেদার পর আপনাকে কিন্তু কি করতে হবে, এই যে খতিয়ান করতে হবে, খতিয়ার পর আপনাকে কিন্তু কি করতে হবে, করতে হবে নগদান হওয়ার পর আর্থিক অবস্থা বিবরণী, তারপর মূলধন জাতীয় আয়, আপনার মুনাফা জাতীয় লেনদেন, মূলধন জাতীয় সবকিছুর মূলে কিন্তু জাবেদা। আপনার জাবেদার উপর ভালো বেসিক না থাকলে আপনি অন্যান্য বিষয়গুলোর মধ্যে সমস্যা পাবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত সবাই এই ক্লাসটা ভালো করে দেখবেন এবং আবারও বলতে শেয়ার করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।